কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পেঁয়াজের তত্ত্বের স্টেজ অফ থিওরি, মানে পেঁয়াজের যে স্তর আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, যেগুলি ডব্লিউবিটেড এবং সিটেডে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট টপিক, এবং এটা ওখান থেকে অনেক কোশ্চেন সিটের এবং ডব্লিউবিটেড আসে। তাই তোমরা এটা ভালো করে পড়াশোনা করো। আগের ভিডিওটা আমরা দুটো ভিডিও পেঁয়াজের যে থিওরি, বিভিন্ন কনসেপ্ট এবং ইন্টারোডাকশন দিয়েছি, সেগুলো তোমরা সবাই দেখে নিও। আজকে আমরা আলোচনা করবো তাহলে পেঁয়াজের তত্ত্বের স্টেজ অফ থিওরি, বা যে পেঁয়াজের স্তর দিয়েছিল, 4টি স্তর দিয়ে, সে সম্পর্কে আলোচনা করবো। দেখা যায় পেঁয়াজ তার থিওরিতে 4টি স্তরের কথা উল্লেখ করেছেন। সে 4টি মেইন, এই 4টি স্তরকে পরীক্ষা ভালো করে তোমরা পড়বে, এবং এগুলা প্রচুর ইম্পর্টেন্ট সিরিয়াল পরীক্ষা আছে, যে অ্যারেঞ্জ করতে থাকে অনেক সময়, বা কোন স্তরে কত বয়স, সেগুলো একটু ভালো জেনে নেবে। 1 নম্বর স্তর ছিল, প্রথম বলেছিলেন যে স্টেজ পেঁয়াজ, জেমস পিয়াজেট প্রজ্ঞামূলক বিকাশে 4টি স্তরের কথা বলেছেন। তাহলে কি বললাম, কটা কটা স্তরের কথা বলছে? 4টি স্তরের কথা। 1 নম্বর আছে সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সর মোটর স্টেজ, যেটা জন্ম থেকে 2 বছর। 2 আছে পাক সক্রিয় স্তর বা প্রি অপারেশনাল স্টেজ, যে 2 থেকে 7 বছর। 3 আছে মুক্ত সক্রিয় স্তর, কংক্রিট অপারেশনাল স্টেজ, যা 7 থেকে 11 বছর। যৌক্তিক সক্রিয় স্তর, ফর্মাল অপারেশনাল স্টেজ, যা 11 থেকে 18 বছর। তাই ইংলিশে কি বলে, জেমস পিয়াজেট ডিসক্রাইব দ্য 4 স্টেজ অফ কগনিটিভ, মানে 4 স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। এক হলো সেন্সরি মোটর স্টেজ, 2 ইয়ার ফ্রম বার্থ। দুই হলো প্রি অপারেশনাল স্টেজ, 2 to 7 ইয়ার্স। 3 কনক্রিট অপারেশনাল স্টেজ। 2 হলো 4 হলো ফর্মাল অপারেশনাল স্টেজ। তাহলে এটা তোমার ভালো করে পড়বে, এবং এর সঙ্গে এই যে পড়বে, এতে যে 4টা সিরিজ যে পড়বেন, পর সেন্সরি মোটর সংবেদন সঞ্চালক স্তর, পাক সক্রিয় স্তর, মুক্ত সক্রিয় স্তর, এবং যৌক্তিক সক্রিয়তার স্তর। এবং প্রতিটার সময় সময় যে সেগুলো একটু ভালো করে পড়ে, পরীক্ষা পড়ে যায় যে মুক্ত সক্রিয় স্তর কত থেকে কত বছর, কত বছর, যেমন 7 থেকে 11 বছর, বা একটি সিরিজ পর্ব ছাড়াও সিরিয়াল ভাই এটাকে সে তোমার অ্যারেঞ্জ করো বয়সের সাথে, সেটা পরীক্ষা পড়ে। তাই তোমরা ভালো করে মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, এবং পরীক্ষা আছে সিটেড এবং ডব্লিউবিটেড, প্রচুর ইম্পর্টেন্ট টপিকটা। তা কি ছিল আমরা, যে 4টি হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট এক্সপ্লেন। এই যে প্রথম সেন্সর মোটর স্টেজ, তারপর প্রি অপারেশনাল স্টেজ, কনক্রিট অপারেশনাল স্টেজ, তার ফর্মাল অপারেশনাল স্টেজ, এবং নিচে তার বয়সগুলো তোমার বার্থ 2 ইয়ার্স, 2 to 7 ইয়ার্স, 7 থেকে 12 ইয়ার, 12 থেকে 1 ওয়ার। এটা এটা ভালো করে মনে রাখবে। তাহলে আমরা আজ এবং তারপর আমরা প্রতি বৈশিষ্ট্য আলোচনা করবো, যে প্রতিটি বৈশিষ্ট্য সব থেকে ইম্পর্টেন্ট এইগুলো, যে প্রতিটি যে 4টি তো ছিল, সংবেদন সঞ্চালক বা প্রিয় সেন্সর মোটর স্টেজ, এগুলো যে প্রতিটি বৈশিষ্ট্য, এটা সিটের এই যে আমি যেগুলো তোমাকে তুলে দিচ্ছি, দেখো 4টাতে পড়বে, এবার 4টা এই থেকে কি কি ইম্পর্টেন্ট, এগুলো ভিতর থেকে কোশ্চেন গুলো আসে, যে কোন স্তরে কি বৈশিষ্ট্য, বা সেটা কোন স্তরে দেখা যায়, যে সেগুলো জানাবে। এবং এখানে কত বৈশিষ্ট্য আনা ছিল, সেগুলো তোমরা ভালোভাবে পড়বে। প্রথমে দেখি সংবেদন সঞ্চালন স্তর বা সেন্সর মোটর স্টেজ, এই যে বৈশিষ্ট্য হলো, এর জন্ম থেকে 2 বছর। প্রথম বৈশিষ্ট্য জন্ম থেকে 2 বছর, মানে টু ইয়ার্স ফ্রম বার্থ। যে ইন্দ্র ও মোটর ক্রিয়াকলাপ জড়িত, ইনভলভ সেন্স ও মোটর অ্যাক্টিভিটি। ইন্দ্র মানে কি, পঞ্চেন্দ্র, চোখ, কান, নাক, মুখ, জিহ্বা, ত্বক। এইগুলো 5টা ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই যে 5টা ইন্দ্রিয় আছে। এটা মোটর ক্রিয়াকলাপ মানে কি, যেমন মোটর মানে হাত পা নড়াচড়া। মোটর বলতে যে আমরা ফিজিক্যালি যেগুলো আছে, যে হাত পা নড়াচড়া, হাঁটতে পারা, এগুলো কি মোটর তোমার ক্রিয়াকলাপ বলেছে, মোটর অ্যাক্টিভিটি বলা হয়েছে। তারপর তোমার আছে যে মোটর আবার অনেকটাই 2 প্রকার হয়, যেমন ফাইন মোটর, গ্রস মোটর। অ্যাকচুয়ালি ছোটবেলা এই বয়সে 2 থেকে বেশি বেশি গ্রস মোটর হয়। গ্রস মোটর কি, হাত পা নড়াচড়া। ফাইন মোটর যখন সে পর লিখতে শেখা, ছবি আঁকা, ড্রয়িং করে, এগুলো সব ফাইন মোটর পড়বে। কিনা বলছে বস্তুর স্থায়িত্ব কোনো ধারণা থাকে না, এই বয়সে কি শিশুদের কোনো বস্তুর সম্পর্ক, বস্তুর স্থায়িত্ব মানে কি, যে কোনো একটা বস্তু, ছোট বাচ্চা দেখবে তুমি, তাকে যে খেলনা দাও, সেই একটি খেলনা লেগে ঘাড়ে, হঠাৎ করে তাকে খেলাটা নিয়ে নাও, সে তাকে দিয়ে সঙ্গে সঙ্গে অন্য একটা খেলনা দিত, তাহলে কি হয়েছে, প্রথম খেলাটা ভুলে যাবে। তার মানে যে প্রতিটি বস্তু কোনো স্থায়িত্ব নিয়ে তার কোনো ধারণা ধারণা থাকে না, যে সে থাকতে পারে না থাকতে পারে, মানে কি নো আইডিয়া অবজেক্ট পার্মানেন্স। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়ে, যে কোন স্টেজে নো আইডিয়া অফ অবজেক্ট পার্মানেন্সি, বা বস্তুর কোনো সাহিত্যের কোনো ধারণা নেই। তোমরা এই ক্ষেত্রে বেশি ইংলিশটা ভালো করে দেখো, যেহেতু আমাদের ডব্লিউটেটে বাংলা সাইডে ইংলিশটা থাকে, এবং সিটেটে ইংলিশ বাংলা থাকে না, ম্যাক্সিমাম হিন্দি আর ইংলিশ থেকে, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা ইংলিশটা ভালো করে দেখবে। আর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের ক্ষেত্রে যারা সিটেট দেবে, তারা ইংলিশটা ভালো করে পড়বে, ঠিক আছে। এবং যারা ডব্লিউটি দেবে, তারা তো ডব্লিউটি বাংলাটা পড়বে, তার সঙ্গে ইংলিশটাও দেখে নেবে, কেন কিছু মিনিং আছে যেগুলো ইংলিশ আছে, তার বাংলা মিনিং ঠিক মতো হয় না, ঠিক আছে।
তাহলে নো আইডিয়া অফ অবজেক্ট পারমানেন্স, মানে কি বলে কোনো অবজেক্ট পারমানেন্স কোনো ধারণা থাকে না। লক্ষ্যে নির্দেশ ক্রিয়া, গোল ডাইরেকশন অ্যাকশন, মানে যেদিকে বলবে সেদিকে কাজ করবে। তুমি সঙ্গে সঙ্গে একটা দিলে খেলা দিলে সেই দিকে সে ব্যস্ত থাকে, সঙ্গে সঙ্গে খেলাটা অন্য একটা খেলা দিলে সে সেই খেলায় ব্যস্ত থাকবে, সে প্রথমটা ভুলে যাবে এবং সেই কাজে সে ব্যস্ত থাকবে। যেমন না ছোট সে যখন খেলে, সে একটা খেলা প্রতি তার লক্ষ্য রেখে সেটাকে নিয়ে মত থাকে, তার মানে সে লক্ষ্যে নির্দেশক ক্রিয়া, আমার গোল ডাইরেকশন অ্যাকশন। তাদের সম্পূর্ণ অহংকেন্দ্রিক, কমপ্লিটলি ইগোসেন্ট্রিক, মানে কি অহংকৃত, অহংকৃত মানে কি সে তার ছাড়া দেখবে ছোট বাচ্চাদের তুমি যেটা নেবে সেটাই তার, সে সেটা কাউকে দিবে না, সে নিজেই রাখবে। যে কোনো ছোট বাচ্চা ভাই বোনের মধ্যে দেখবে খাওয়া দাওয়া থাকে, তারা নিজে দু বছর তার সে নিজের হাতে জোর করে আটকে রাখতে যায়, সেটা কাউকে দিতে চায় না। কমপ্লিট ইগোসেন্ট্রিক মানে সে সেটা তারই। উদ্বেগ বিচ্ছেদ মানে সেপারেশন এনাক্সাইটি, মানে বিচ্ছেদ উদ্বেগ, মানে উদ্বেগ সম্পর্কে তার থাকে যে তার মধ্যে একটা উদ্বেগ থাকে কোনো একটা জিনিসের ঘটনা নিয়ে, সে উদ্বেগ থাকে সেটা নিয়ে সে খেলার মতো থাকে। বিলম্বিত অনুকরণ, ডিফারেন্স ইমিটেশন, মানে সহজে কারো অনুকরণ বেড়ে দেবে। বিলম্বিত অনুকরণ মানে কি অনুকরণটা ধীরে ধীরে করে, মানে আস্তে আস্তে হট করে অনুকরণ করতে পারে না ছোট বয়সে এটা, ধীরে ধীরে কিন্তু বিলম্বিত অনুকরণ বিলম্বিত হয়, আস্তে ডিফারেন্ট ইমিটেশন। কোনো ভাষায় নোট এই সময় ভাষা বলতে পারে না। দুই হলো নোট থট, কোনো চিন্তা করতে পারে না। এটা ইম্পর্টেন্ট আছে যে নো ল্যাঙ্গুয়েজ নো থট, এটা কোর্স স্টেজ, এটা সেন্সর স্টেজ। বক বক স্তর মানে বাবলিং স্টেজ, একে বাবলিং স্টেজও বলা হয়। তার এই 10টা যে পয়েন্ট আছে ভেরি ভেরি খুব মনে ভালো করে মনে রাখবে, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট আছে। কেন এগুলো তো এগুলো আমি তোমার তুললাম বলে এগুলো তোমার পরীক্ষা আসবেই, যে তুমি শুধু স্টেজ পড়লে 4টা স্টেজের স্তর পড়লে এবং তার কত সাল থেকে বলে কিন্তু পড়বে যে কোন স্টেজে কি দেখা যায়, বৈশিষ্ট্য লেখা যায়, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। তারপর সেন্সর কমিটি হলো, এরপর হলো প্রাক সক্রিয় স্তর বা সেন্সরি মোটর স্টেজ। আমার যে কি আছে তো প্রি অপারেশনাল স্টেজ, প্রি প্রথমে বললাম শেষ সময় এটা পাই যেমন প্রাক সক্রিয় বা প্রি অপারেশনাল স্টেজ, ঠিক আছে। এটা 2 থেকে 7 বছর প্রাক সক্রিয় বা প্রি অপারেশনাল স্টেজ, 2 to 7 ইয়ার্স। প্রথমে পাক এটা দুভাগে ভাগ করা যায়, পাক ধারণামূলক যেটা 2 থেকে 4 বছর, এবং সংজ্ঞামূলক বা 4 থেকে 7 4 থেকে 7 বছর। টোটালটা 2 থেকে 7 বছর। তার মধ্যে প্রথম 2 থেকে 4 বছর পাক ধারণামূলক, এবং তারপরে তারপর হচ্ছে সংজ্ঞামূলক হচ্ছে 4 থেকে 7 বছর। সে কি পি একটা ইংলিশে গেলে পি কনসেপচুয়াল এবং ইন্টিটিভ ইন্টিটিভ তাকে ইন্টিটিভ ও টেজও বলা হয়ে থাকে, ঠিক আছে। প্রথম বছর বাস্তববাদ মানে রিয়েলিজম, এই সময় একটা বাস্তব সবকিছু বাস্তব রিয়েলিটি বাস্তব ধারণা থাকে এবং সেগুলো নিয়ে একটা বাস্তব ধারণা তৈরি থাকে, এবং সেগুলো তারা জ্ঞান হতে থাকে এবং সেগুলো যে বাস্তব সেটা আছে সেটা আসলে ধারণা সৃষ্টি হয়ে থাকে। এবং যেমন কি কোনো একটা খেলা দিলে এবং সেই খেলাটা দিতে শুরু সে কিন্তু কান্নাকাটা শুরু করবে, মানে তার সেটাই জানে যে তার সেটা প্রয়োজন ছিল এবং সেটাই তার এটা বাস্তববাদ। সব থেকে ইম্পর্টেন্ট থেকে সর্বপ্রাণবাদ মানে অ্যানিমিজম, এটা এর মানে এই সময় সবাই প্রাণ আছে, যে যে কোনো যে তোমার ছোট বাচ্চা যখন খুব মাটিতে পড়ে যায়, তখন তার মা যখন বলে যে ও তোকে মেরেছে তুই ওকে মেরে দেয়, তখন সে তখন যে সমস্ত দুহা তাকে মেরে দিল, সে মাটি পাথর হতে পারে। তার মানে তারা মনে হয় যে প্রতিটা বস্তুতে প্রাণ আছে। তবে আস্তে যখন ভাবে যে ছোট যেমন হেঁটে যাচ্ছে চাঁদও তাদের সঙ্গে হাঁটছে, তার মানে কি তা ভাবে যে প্রতিটা বস্তুর মধ্যে প্রাণ আছে, এটা সপ্রমাণ। তা কৃত্রিমতা মানে আর্টিফিশিয়াল, এরা কৃত্রিমতা নিয়ে বিশ্বাস করে যে সবকিছু আর্টিফিশিয়াল, সবকিছু মানুষই তৈরি করেছে, প্রকৃতি কিছু নেই, এগুলো সব মানুষের সৃষ্টি, ঠিক আছে, এগুলো সব আর্টিফিশিয়াল এর মধ্যে ধারা থাকে। এর মধ্যে 3টি বৈশিষ্ট্য মিলাপন দেখা যায়, রিয়েলিজম বাস্তববাদ, সর্বপ্রাণবাদ সর্বপ্রাণবাদ অ্যানিজম, এবং কৃত্রিমতাবাদ বা আর্টিফিশিয়ালিটি মানে সবকিছু মানুষই সৃষ্টি করেছে, ঠিক আছে, পুরো প্রকৃতি নয়, এরা সবকিছু হয় মানুষই সৃষ্টি করেছে, মানুষের মানুষই দ্বারা সব সৃষ্টি। তারপর হচ্ছে তোমার অবযুক্তিপূর্ণ মানে তোমার হচ্ছে অবযুক্তিপূর্ণ বিচার মানে ট্রানজেক্টিভ রিজনিং, মানে কি এরা কোনো বিচারে মানে এই বিচারটা এরা অবযুক্ত, মানে যেমন কি যদি বলে যে পৃথিবীটা সূর্য উত্তর লাল কমলা লেবু মতো দেখতে, এটা কমলা লেবু তাই এটা কি খাওয়ার মতো যোগ্য, এর কি হয় যে কোনো গাছে যে সূর্যের কোনো ঝুলিয়ে আছে কেন, কোথায় কোনো পড়ে যায়নি কেন, এগুলা অবযুক্তিপূর্ণ। কিন্তু এরা ট্রানজেক্টিভ ট্রানজাক্টিভ রিডিং মানে নয় ইন্ডাকটিভ নয় ডিডাকটিভ, তার দুটো বাইরের ট্রানজাক্টিভ মানে অযুক্তিপূর্ণ। ধরো কোনো কিছু একটা কোনো যুক্তি নেই, কিন্তু সে বলে যাবে যে চাঁদ কেন পৃথিবী কেন সূর্য যে রাস্তা আছে সূর্য কেন খসে পড়ে যায়নি, ঠিক আছে। এবার সে জানে না, কিন্তু তার মধ্যে একটা চিন্তা মানে কিছু অযুক্তিপূর্ণ কথাগুলো, ঠিক আছে, যেগুলো সে এর মধ্যে যুক্তি থাকে না, কিন্তু সেগুলো তার মধ্যে একটা কোশ্চেনের মতো কোশ্চেনের সৃষ্টি হয়ে যায়, মানে কৌতুক সৃষ্টি হয়ে যায়। তার প্রতীক সিম্বল প্রতিটি সিম্বল সাথে ধারণা সিংহ সৃষ্টি হয়ে যায়, প্রতিটি যে কোনটা মাছ, কোনটা ছবি, কোনটা যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলা প্রতীক সমৃদ্ধ ধারণা। অঙ্গভঙ্গি তার গেস্টটা তারা নানা রকম অঙ্গভঙ্গি করতে শিখে যায় এই বয়সে। ভাষার বিকাশ, যেখানে আমাদের সেন্সরি মোটর পরিচয় যে কোনো ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে ডেভেলপমেন্ট থাকে। অযৌক্তিক চিন্তা ভাবনা, ইনলজিক্যাল থিঙ্কিং, তার মধ্যে যে বলছিলাম যেটা ট্রানজেক্টিভ রিজনিং মানে অযৌক্তিক ধারণা, থিঙ্কিং হয় অযৌক্তিক থিঙ্কিং হয়ে যায়।
তেমন কোনো যুক্তি নেই, কিন্তু সে কোনো ছোট বাচ্চা যখন হয় দুধে তারা বিভিন্ন অযুক্তিপূর্ণ থিঙ্ক কথা বলে যেগুলো কোনো যুক্তি নেই। তারা হয়তো রাস্তায় যেতে পড়ে গেছে, রাস্তাটা খুব খারাপ, রাস্তা আমাকে ফেলে দিয়েছে, তেমন কি তাদের মধ্যে একটা অযুক্তিপূর্ণ যুক্তি যে কোনো যে ছোট বাচ্চাগুলোর সাথে না ক্লাসে তারা স্যার আমাকে বেঞ্চ মেরে দিয়েছে, জিনিসটা মানে কোনো যুক্তি নেই, কিন্তু তাদের মধ্যে চিন্তা ভাবনা অযুক্ত চিন্তা ভাবনা তৈরি হয়ে যায় আস্তে আস্তে, ঠিক আছে। অপরিবর্তনশীল, এরা ইরিটেশন সহজে কোনো কিছু পরিবর্তন করে যেটা মেনে নেয় সেটাকে সহজেই সহজে ভুলতে পারে না, মানে সেটাই ঠিক মনে হয়, কিন্তু এর মধ্যে মানে ইরিভার্সিবল, মানে কোনো রিভার্সাল করতে পারে না। ধরো তুমি তাকে যদি বলো 3+5 করো, 3+5 হয়, 3+2 যদি 5 হয় সেটা করে দেবে, কিন্তু 2+3 এরা যে 2+3-5 এটা এরা করতে পারে না, এটা হলো আলাদা, কেননা এরা ইরিভার্সাল করতে পারে না, ঠিক আছে। ইরিভার্সাল মানে অপরিবর্তনশীল। তার যে কেন্দ্রীয়করণ চিন্তা, মানে সেন্ট্রেশন থিঙ্কিং, কেন্দ্রীয়করণ চিন্তা, এটা সেন্ট্রেশন থিঙ্কিং, মানে এটা কোনো একটা বিষয়কে তারা নেই সেটাকে চিন্তা ভাবনা করে কোনো একটা বিষয় তারা বেশি নিয়ে এই বছর বেশি কোনো তাদের মধ্যে চিন্তা ভাবনা থাকে না, একটা বিষয় কিনে কেন্দ্রীয় চিন্তা ভাবনা হয়। সংরক্ষণ একমুখী চিন্তা ভাবনা, কনজারভেশন ওয়ান থিঙ্কিং, মানে অনেক মানে একদিকেই ভাবে, যেমন কি যে অনেক থেকে মানে কি জল জমে বরফ হয়, কিন্তু এই জল জমে এটা কি একদিকে জল যে বরফ হয় এটা ভাবে, কিন্তু যে বরফ থেকে জল হয় তারা সেটা কখনোই বিশ্বাস করতে পারে না, আমার কনজারভেশন যারা ধারণা একটাই, তারা কখনোই সেটা বিশ্বাস করে না যে এটা জল জমে বরফ গুলো বা জল হয়, ঠিক আছে। তারা দেখেছে জল জমে বরফ হয়, কিন্তু সেটা ব্যাখ্যা যদি করে যায় যে জলগুলো বরফ গুলো জল হয়, সেটা তখন কোনো একটা কনজারভেশন সৃষ্টি হয়। খেলার ভবন মানে প্যাটার্ন প্লে, এটা একটা নিজেকে এই সময় কি এরা খেলা বয়স বিভিন্ন দল সঙ্গীতের সঙ্গে খেলে এবং তাদের মধ্যে আলাপাচা থাকে। প্রাক গ্যাঙ্গেজ, এটাতে প্রি গ্যাঙ্গেজ বলা হয়, কেন কেন যে গ্যাঙ্গেজ স্কুলে গিয়ে যে বন্ধুত্ব সেটা তৈরি থেকে এটা এটার মধ্যে একটা গ্যাং তৈরি হয়ে যায়। ধারণা তৈরি, কনসেপ্ট ক্রিয়েট, এটা আস্তে আস্তে মানে কোনো একটা জিনিস সম্পর্কে এর মধ্যে আস্তে আস্তে এই বয়সে প্রি অপশনটা যে মধ্যে এটা একটা কনসেপ্ট সৃষ্টি হয়ে যায়, আস্তে আস্তে এর মধ্যে কনসেপ্ট তৈরি হয়। প্রতীক চিন্তা বা সিম্বলিক থট, এর মধ্যে আগে কিন্তু সেন্সর মনে যে সিম্বল চিন্তা থাকে, এখানে সিম্বলিক থট চিন্তা ভাবনা শুরু হয়ে যায়, এখানে এর মধ্যে আস্তে আস্তে সিম্বলিক থট গুলো এদের মধ্যে আস্তে আস্তে শুরু হয়ে যায়। প্রভাবের বিচার, কজ ও ইফেক্ট, মানে কোনটি কারণ এবং কোনটি কেন, কোন কিসের কারণে কোনটা যে সেগুলো আস্তে আস্তে এদের কজ সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয়েছে, এদের কোশ্চেন তৈরি হয়। টয় এজ বলা হয়, মানে খেলার বয়স, কৌশল বয়স, মানে এখানে টয় এজ মানে এবার বিভিন্ন খেলালে ব্যস্ত থাকে। প্রাক শৈশবকাল, একে প্রি চাইল্ডহুড এজও বলা হয়। এই সমাজকে 2 থেকে 7 বছর, যেহেতু আমরা চাইলে বলে 2 থেকে 6 বছর ছিল, যেহেতু 2 থেকে 7 প্রি বছরকে কি বলা হয়, প্রি চাইল্ডহুড, পরীক্ষা পড়ে যায় যে প্রি চাইল্ডহুড এজ কাকে বলা হয়। পিঁয়াজের কোষ্টকে প্রি চাইল্ডহুড বলে, প্রি অপারেশনাল টেজকে বলা হয়। অহংকতে এবছর যাতে ইগোসেন্ট্রিক থাকে বললাম যে সেখানে ইগোসেন্ট্রিক, এখানে এরা ইগোসেন্ট্রিক, যাতে অহং কেন্দ্রিক বক্তৃতা, ইগোসেন্ট্রিক পিচ, মানে কি এদের মনে মনে একটা পিচ তৈরি, মনে এক কথা বলে এবং বাইরে আরেক কথা বলে। ইগোসেন্ট্রিক পিচ মানে কি? মানে মনের ভিতরে একটা যে কথাটা নিজের তার ব্যক্তিগত হয়, তার নিজের কথাটাই প্রধান, সেইভাবে তারা কথা বলে। যেমন তখন না ছোট বাচ্চারা যখন যেভাবে কথাবার্তা বলে, তখন এই বয়সে যে 2 থেকে 7 বছরে সেতে বলছে তার মামা বাড়ি, তার নিজের বাড়ি, নিজের বাবা মার সঙ্গে তারা কথাটা বেশি করে বলতে ভালোবাসে, তাহলে ইগো সেন্ট্রিক পিচ বলা হয়, বুঝলে। এই পয়েন্টকে তো ভালো করে পড়বে, যে 20টা পয়েন্ট দিলাম এখানে, প্রচুর ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আরো যেটা আছে, অন্যান্য মতামত ক্ষমতা, অ্যাবিলিটি টু টেক আদার্স ওপিনিয়ন, এই বছর তারা অন্যান্য তার বন্ধু ও তার পিয়ারদের বা সিনিয়রদের বা বয়স্ক যেটুকু তাদের তারা কথা বলতে শিখে। বস্তু স্থায়িত্ব, অবজেক্ট পারমানেন্সি, দেশের ধারণা চলে আসছে যে কোনো একটা বস্তু যে একটা আছে তার সামনে খেলনা দিলে ছোট সেন্সর মধ্যে গিয়ে তুমি খেলাটা তাকে দিলে সে খেললে কিন্তু শরীরে তার মধ্যে ধারণা থাকে না, সে অন্য খেলার মতো থাকে, কিন্তু এই বয়সে তুমি একটা তাকে খেলনা তো খেলাটা দিয়ে সে তুমি ছাড়ি নাও, সে সেটাতে কাঁদবে, যখন খুঁজে পাবে সে তার মানে অবজেক্ট পারমানেন্স তৈরি হয়ে যায়। বিশ্বাসের খেলা তৈরি করো, মেক বিলিভ প্লে, এই সময়টা কি তৈরি করা হয়, যে তারা না বিভিন্ন খেলার জন্য নিজেদের মধ্যে বিভিন্ন খেলার জন্য খেলার মতো থাকে, যেমন এই পিয়ার গ্রুপের মধ্যে স্কুলে যে প্লে গ্রাউন্ড থাকে সেখানে তারা গ্রুপে খেলায় ব্যস্ত থাকে। তাহলে এই যে তোমার লেখা তোমার যে 22-23টা তোমার 23টা যদি কোশ্চেন দিলাম, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে কোশ্চেন বারবার বলছি তোমরা এই পয়েন্ট গুলো ভালো করে পড়বে, এগুলো পরীক্ষা আসবে, ঠিক আছে। এই তোমার পয়েন্ট গুলো এগুলো একটু পরীক্ষা আসবে, আর বেশি কিছু আসবে না, যে এই তোমার এই 4টা স্তরে কি আসবে, এই তোমার কোশ্চেন গুলোই আসবে, বৈশিষ্ট্যগুলো যে জিজ্ঞেস করবে এটা কোন ধরনের বৈশিষ্ট্য। এরপর ওরা মুক্ত সক্রিয় স্তর 7 থেকে 11 বছর বা কংক্রিট অপারেশন স্টেজ, তারা প্রথম ফিউচার সেন্সরি মোটর স্টেজ, তারা প্রি অপারেশন স্টেজ, কংক্রিট অপারেশন স্টেজ, এগুলো একটু ভালো করে পড়বে। এটাও কত কোশ্চেন পয়েন্ট গুলো শুধু আমাদের পয়েন্ট গুলো করাচ্ছে কেন, পুরো থিওরিটা কিছুই নেই, তো এই যে এই ট্রুগুলাটার বিভিন্ন পরীক্ষা পড়েছে, এই পয়েন্ট গুলো কোথাও না কোথাও এসেছে, সেটা আমি বলেছি। কত সংরক্ষণ উন্নয়ন মানে কনজারভেশন ডেভেলপমেন্ট, আস্তে আস্তে কি কনজারভেশন বেড়ে যায়। কনজারভেশন ধারণা মানে কোনো কিছুতে কি হয়, কনজারভেশন তার শ্রেণীকরণ, তার ক্লাসিফিকেশন, কোনো জিনিস ক্লাস করে ছোট থেকে বড় সাজানো, বড় থেকে ছোট সাজানো, তাকে যদি ছোট থেকে দিতে হয় তার আস্তে আস্তে ছোট থেকে বড় সাজাতে পারবে, আবার বড় থেকে ছোট সাজাতে পারবে।
ক্রমিকতা মানে সিরিগেশন মানে 1 2 3 4 আসতে ক্রমিকভাবে সাজাতে পারবে। সংখ্যা ধারণা নাম্বার কনসেপ্ট এখানে তৈরি হয়ে যায়। এখানে পরিস্থিতিটা মেনলি কি আছে, কনজারভেশন ক্লাসেশন সিরিগেশন কোন স্টেজে দেখা যায়, কনজারভেশন ক্লাসেশন কংক্রিট অপারেশনটেজে দেখা যায়, যেমন 7 থেকে 11 বছর মধ্যে। এই পরীক্ষা বলছে যে শ্রেণীকরণ কোন ক্লাস কোন সাথে যায়, শ্রেণীকরণ ক্লাসের নাম্বার কনসেপ্ট ও রিভার্সিবিলিটি মানে পরিবর্তনযোগ্য এটা দেখো ভেরি ইম্পর্টেন্ট রিভার্সিবিলিটি আগে বলে রিভার্সিবল করতে পারে কিন্তু রিভার্সিবল করে এরা যদি এখন আগে যেটা ছিল প্রি অপারেশনটা যে বলতে পারতো না যে জল থেকে বরফ হয় কিন্তু বরফ থেকে জল হয় সেটা বলতে হয়, কিন্তু এরা রিভার্সিবিলিটি ধারণা চলে আসে যে জল থেকে বরফ হয় তো বরফ থেকেও আবার জল হয়, এই ধারণাটাই এখানে ক্লিয়ার হয়ে যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওই প্রথম চারটা প্রতিটা প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট, ভালো লাগে তো মনে রাখবে। হ্যাঁ, ডিসেন্ট্রি মানে কি বিকেন্দ্রীয় চিন্তা ভাবনা সৃষ্টি হয়, আগে তো কেন্দ্রীয় চিন্তা ভাবনা, এখানে বিকেন্দ্রীয় চিন্তা ভাবনা মানে ভিন্ন ধরনের তাদের মধ্যে চিন্তা ভাবনা তৈরি হয়ে যায়। আরোহণ পদ্ধতি ইন্টারঅ্যাক্টিভ রেঞ্জ মানে কি প্রথমে উদাহরণ দিয়ে তারপরে উদাহরণ মাধ্যমে তাকে বোঝানো হয় যে একটা পৃথিবী সূর্যের চাঁদে ঘুরে, যেমন কি আমরা একটা কেন্দ্রে সূর্য পৃথিবীর কেন্দ্রে আছে তাকে চাঁদে পৃথিবী গ্রহটা ঘুরছে উদাহরণ দিয়ে মাধ্যমে যে আমরাও একটা গ্রহ এবং সেরকম পৃথিবীর অন্যান্য গ্রহগুলি সূর্যের চাঁদে ঘুরছে, কোনটি উদাহরণ দিয়ে তারপরে এখানে তারা বোঝাতে এখানে আরোহণ পদ্ধতি দিয়ে চিন্তা ভাবনা শুরু হয়। ট্রানজিটিভ চিন্তা ভাবনা নিম্ন ট্রানজিটিভ চিন্তা ভাবনা নিম্ন উচ্চ উচ্চ মানে হাই টু লো। ট্রানজিটিভ মানে কি তোমার লো থেকে হাই কোনো একটা সহায়তা শুরু করলো যে হাই থেকে যদি লো থেকে হাই দিয়ে সহায়তা পারে এবং হাই থেকে লো দিকে এরা চিন্তা ভাবনা করতে পারে। ক্রিটিক্যাল লজিক্যাল মানে ক্রিয়েট কনক্রিট লজিক্যাল কংক্রিট লজিক মানে কঠিন, এরা এরা আসলে লজিক্যাল চিন্তা ভাবনা দিতে শুরু করে এবং লজিক ভাবেই এরা ভাবতে শুরু করে এই বয়সে, কোনো কিছু মানে অন্ধবিশ্বাস করে না এবং তার পিছনে কোনো কিছু ঘুরে তার পিছনে তারা লজিক করার চেষ্টা করে। গ্যাং বয়স গ্যাং এজ বলা হয় কেন এখানে তারা বন্ধু বান্ধবের সঙ্গে একটা গ্যাং তৈরি করে এবং গ্যাংয়ের মধ্যে বিশ্বাস থাকে। তারপর হলো একটা আছে স্কুল এজ, যাকে স্কুল এজ বলা হয় যে তাকে আগেটা আমরা প্রিয় পার্সেন্টেজ কি বলছিলাম প্রি গ্যাং এজ, কিন্তু এটা গ্যাং এজ প্রি স্কুল, এটা স্কুল এজ, এটা পরীক্ষা পড়ে যে স্কুল এজ কোন বলা হয়, এটা সেন্সর কংক্রিট অপারেশনটেজকে বলা হয় তোমার স্কুল এজ। তা বাস্তববাদ মানে রিয়েল অবজেক্ট, এটা বাস্তব ধারণা মানে রিয়েল অবজেক্টে যে সময় তাদের বিশ্বাস করে কোনো অন্ধবিশ্বাসের সঙ্গে বিশ্বাস করেন এবং বাস্তবের ধারণার উপর গড়ে তোলে। সংকোচন মানে কম্প্রেশন এবং কোনো কিছু সংকোচে পছানোর সে ধারণা ছিল। যৌক্তিক চিন্তা ভাবনা লজিক্যাল থিঙ্কিং সৃষ্টি হয়ে যায়, কোনো কিছু লজিক্যাল মাধ্যমে তারা চিন্তা ভাবনা এই প্রিয় কংক্রিট পার্সেন্টেজেস তৈরি হয়। স্থানিক চিন্তা ভাবনা স্পেশাল থিঙ্কিং কোনো একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে তার উপর তাদের চিন্তা ভাবনা এই প্রিয় পার্সেন্টেজ কংক্রিট পার্সেন্টেজে তারা বিকাশ ঘটে। তবে তাহলে এই তোমরা এই যে 25টা কোশ্চেন ভালো করে পড়বে, 25টা তো ভালো করে পয়েন্ট 12 বলছি পয়েন্ট গুলো ভালো করে এই পয়েন্ট গুলোই পরীক্ষা থেকে আসবে। প্রতিটা পয়েন্ট গুলো যে পরীক্ষা ছিল যে স্পেশাল থিঙ্কিং লজিক্যাল থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিং কোন পর্যায়ে আসে তো যে কংক্রিট অপারেশনাল টেস্ট থেকে। এবার যৌক্তিক সক্রিয় মানে 11 থেকে 18 বছর, যাকে ফর্মাল অপারেশনাল টেস্ট মানে 11 থেকে 18 বছর বসে প্রথম বলছিল বিমূর্ত চিন্তা ভাবনা। প্রথম এইটা কি ছিল 11 থেকে 18 বছর, এখানে আগে 18 বছর এখানে কি বিমূর্ত চিন্তা ভাবনা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, তাহলে কি আগে বলছিলাম লজিক্যাল থিঙ্কিং। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং মানে কি যেগুলো কোনো যেগুলো কল্পনাগত থিঙ্কিং মানে যে পৃথিবী ধরো একটা কল্পনাগত মাধ্যমে যে থিঙ্কিং গুলো সেগুলো কোনো বাস্তবে তার যোগ নেই, কিন্তু কল্পনার মধ্যে যেগুলো যেগুলো কোনো হাতে কলম না হয়ে কল্পনার মধ্যে কিছু চিন্তা ভাবনা করে যে এটা কেন হয়েছে, এটা কি হলো, এটা হলো অন্য কি হতো এবং না হলে কি হতো, এগুলো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং মানে বিমূর্ত মানে যেগুলো যা কোনো বর্তমানেই নেই। ঠিক আছে, আমি যদি বর্তমানে যদি দিতাম একটা জিনিস দেখে যেটা চিন্তা করা সেটা হলো স্পেশাল থিঙ্কিং মানে দেখলাম জিনিসটা, কিন্তু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং হলো সেটা যাকে বাস্তবতা কোনো অস্তিত্ব নেই। তবে যদি ভগবান যদি চিন্তা ভাবনা করি এত পৃথিবী কে সৃষ্টি করেছে, ভগবান আদৌ আছে না নেই, ভগবানের প্রতি বিশ্বাস নেই, তেমন কি এগুলো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। তার যে সেখানে যে আরোহী পদ্ধতি ইন্ডাকটিভ পদ্ধতি, এখানে যে ডিডাকটিভ পদ্ধতি মানে কি এখানে প্রথমে লজিক থেকে সূত্র থেকে তারা তোমার এক্সাম্পল আসতে পারবে মানে ডিডাকটিভ যদি একটা সূত্র দিত তাকে থেকে সেখানে যে কোনো ধারণা সৃষ্টি করবে, কিন্তু আগে ছিল উদাহরণ থেকে ইন্ডাকটিভ ছিল আগে উদাহরণ এক্সাম্পল তারপরে থিওরি। এখানে কি হবে আগে সূত্র তো যেহেতু হাই লেভেলে সূত্র থেকে এরা অঙ্ক করতে পারবে। সাধারণ চিন্তা ভাবনা জেনারেল থিঙ্কিং, জেনারেল থিঙ্কিং মানে যেটা সবার জন্য যে চিন্তা ভাবনা সেগুলো এই বসে ভিত্তি করে অনুপাতিক চিন্তা প্রপোর্শনাল থিঙ্কিং মানে কি জেনারেল থিঙ্কিং সর্বজনীন চিন্তা ভাবনা, আর প্রপোর্শনাল মানে কি এই ধরো এই পর্যায়ে চিন্তা ভাবনা কোনো একতরফা হয় না, সেগুলি সবার সাথে ব্যালেন্স করে চিন্তা ভাবনা হয়। যেমন যে একটা কথা বলো চিন্তা ভাবনা করতে যে নিজেই চিন্তা ভাবনা করছে মানে কি যে আমারটাই শ্রেষ্ঠ, আমারটাই সর্বশ্রেষ্ঠ চিন্তা ভাবনা, আমি যেটা ভাবছি সেটা ঠিক এরকম হয় না। এখন প্রপোর্শনাল মানে কি এটা অনুপাতিক, যে এটা আমি যেটা ভাবছি এটা ঠিক হতে পারে, ও যেটা ভাবছে ওটাও ঠিক আছে, ও যেটা বলছে সেটাও মানে এড়িয়ে যাওয়া নয়। এই যে চিন্তা ভাবনা এগুলো প্রপোর্শনাল চিন্তা থিঙ্কিং বলা হয়। অনুমানমূলক চিন্তা ভাবনা হাইপোথেটিক্যাল থিঙ্কিং মানে কল্পনা শক্তির মতো যে চিন্তা অনুমান হাইপোথেসিস থিঙ্কিং সৃষ্টি হয় যেটা বাস্তব জগতে নেই। তাহলে ভিন্ন ডাইভারজেন্ট অভিসারী সৃজনশীল মানে কি ডাইভারজেন্ট মানে কি বিভিন্ন দিকে চিন্তা ভাবনা করতে কনভার্জেন্ট বা ক্রিয়েটিভ এবং থিঙ্কিং সৃষ্টি করে নতুন নতুন আবিষ্কার সৃষ্টি করে।
কিশোর এই বয়সকে অ্যাডোলেন্স বলা হয়। এবং অহংকারী মানে ইগোসেন্ট্রিক এই বয়সেও এরা ইগোসেন্ট্রিক থাকে। কম বয়সের সঙ্গে বেশি ইগোসেন্ট্রিক থেকে আস্তে আস্তে উপর দিকে ইগোসেন্ট্রিকটা কমে যায়। এখানে ইগোসেন্ট্রিক থাকে সেই পর্যায়ে থাকে না। তো এখানে তো 8টা পয়েন্ট। ভালো ভালো, থ্যাংক ইউ। তাহলে আমরা থ্যাংক ইউ, এই কোশ্চেন ভালো করে দেখো। তাহলে কি বললাম আমরা, যে আমার প্রিয় পার্সোনাল স্টেজ পড়লাম, প্রতিষ্ঠা যে বৈশিষ্ট্য বারবার বলছি যে প্রতি এই স্টেজটা ভালো করে মনে রাখবে। 7টা যেমন তার বয়স, ইংলিশও মনে রাখবে, বাংলাতেও মনে রাখবে, কেন কোচিং পড়াছে। আর তার সাথে যে তোমার প্রতিষ্ঠা যে বৈশিষ্ট্য এগুলো তোমার একটু ভালো করে পড়বে। প্রতিষ্ঠা যেমন মুক্ত সক্রিয় স্তর, কংক্রিয় অবস্থান, ফর্মাল অবস্থান টচ, এগুলো এই যে প্রতি পয়েন্ট এগুলো পরীক্ষা, যেমন অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং পরীক্ষায় এসেছিল, যেমন অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, ডিডাক্টিভ থিঙ্কিং, জেনারেল অ্যাবিলিটি কোন বয়সে দেখা যায়। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং সবসময় নেবে লাস্টে দেখা যাবে। অ্যাবস্ট্রাক্ট মানে বিমুক্ত, কোনো তার কোনো বাস্তবে নেই, কিন্তু তবে তাকে যে চিন্তা ভাবনা করা ক্ষমতা থাকে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বলা, এগুলো তৈরি হয়ে যায়। ফর্মাল পার্সেন্টেজে বারবার বলছি, প্রথম ছিল তাহলে সেন্সরি মোড হচ্ছে 2 থেকে 7, জন্ম থেকে বাদ। তারপরে প্রিয় পার্সেন্টেজ, তারপর হচ্ছে তোমার 2 থেকে 7। তারপরে কন্টিনিউ পার্সেন্টেজ 7 থেকে তোমার 11, 7 থেকে 11, 11 থেকে 18 ফর্মাল পার্সেন্টেজ, ঠিক আছে। ওগুলো ফর্মাল পার্সেন্টেজ হাই প্রজেক্টে, যেখানে যে আরো গভীর চিন্তা ভাবনা, যে উন্নত আরো সৃষ্টি হয়। থ্যাংক ইউ। অবশ্যই ভালো থাকে, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ওদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ।